আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনে ঈদ, ভালো থাকতেই হবে। আর আমি জানি তোমরা অনেক বেশি ম্যাচিউরড, অনেক বেশি সচেতন নিজের সম্পর্কে এবং পরিবারের সম্পর্কে, ওভারঅল আমাদের প্রিয় দেশ সম্পর্কে। যাই হোক, চলো শুরু করা যাক আমাদের আজকের টপিকস। ইফ ইউ শো দোজ টার্মস টু ইউর গ্র্যান্ডপ্যারেন্টস, হোয়াট উইল হ্যাপেন? হ্যাঁ, আমি এখন কিছু টার্মস বা কিছু লোগো তোমাদেরকে দেখাবো। এই টার্মসগুলা বা এই শব্দগুচ্ছগুলো যদি তুমি তোমার দাদা দাদির সামনে বলো, তো কি ঘটতে পারে? চলো একটু দেখা যাক। হ্যাঁ, এখানে আমরা কী কী দেখতে পাচ্ছি? এখানে অনেকগুলো লোগো দেখতে পাচ্ছি, যেটা এক একটা জিনিস মিন করে। যেমন আছে ইউটিউব আছে, ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, স্কাইপে আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যে জিনিসগুলা হয়তো বা আমাদের রিসেন্ট যে জেনারেশন আছে তারা হয়তো বা খুবই ভালোভাবে পরিচিত, বাট আমাদের গ্র্যান্ড প্যারেন্টস যারা, এবং কি অনেকের বাবা মাও আছে যারা এই শব্দগুলোর সাথে পরিচিত না, তাহলে এগুলো যদি আমরা তাদের সামনে বলতে থাকি একটার পর একটা, তাহলে তাদের এক্সপ্রেশনটা কেমন হবে? হ্যাঁ, ঠিক বলছো, তাদের এক্সপ্রেশনটা হবে অনেকটা এই দাদির মতো, যে এইসব কী বলতেছিস, কিছুই তো বুঝি না, এবার একটু থাম। এটাই বলাটা স্বাভাবিক। কারণ কি? কারণ হচ্ছে তারা টেকনোলজির এই যে ইনোভেশনগুলা, যেগুলো আমরা এখন অহরহ ডাল ভাতের মতো ব্যবহার করি, এগুলা তারা জানে না। আর না জানার কারণেই তাদের কাছে এই জিনিসগুলো খুব উদ্ভট মনে হয়, যে হোয়াট ইজ দিস। তো এটা তাদের দোষ না, কারণ হচ্ছে তারা এগুলোর সাথে পরিচিত না। যদি এই টার্মিনোলজির সাথে সে পরিচিত থাকতো, তাহলে তাদের এরকম এক্সপ্রেশনটা হতো না। যে ব্যক্তি ফেসবুকে চিনি না, বা যে ব্যক্তি টুইটারই চিনে না, তাকে তুমি এখন যদি বলো যে দাদি তোমার টুইটার অ্যাকাউন্টটা দাও, তো অ্যাকাউন্ট তো দূরের কথা, সে টুইটার শুনে বলবে যে এটা আবার কি। সুতরাং কোনো কিছু আমরা যদি যেমন দাদিকে তুমি যদি টুইটারের জিনিসপত্র বুঝাইতে যাও, তাহলে তাকে আগে বুঝাইতে হবে টুইটার জিনিসটা কী। তার মানে যে কোনো একটা বিষয় নিয়ে স্টাডি করতে গেলে সেই বিষয়ের সাথে জড়িত যে সকল শব্দগুচ্ছ আছে, যেমন ফেসবুক যদি আমি ব্যবহার করতে যাই, সেখানে আমাকে জানতে হবে ফেসবুক পোস্ট কি, সেখানে লাইক কি, কমেন্ট কি, তারপর হচ্ছে সেখানে যে বিভিন্ন ধরনের রিয়েক্ট দেওয়া যায় সেগুলা কি, ফেসবুক লাইভে কিভাবে যাইতে হয়। তো এই জিনিসগুলা মানে জানতে হবে সে যদি ফেসবুক চালাতে চায়। অনুরূপভাবে আমরা কি করতে যাচ্ছি? আমরা অ্যানিম্যাল সায়েন্স পড়তে যাচ্ছি। সো অ্যানিম্যাল সায়েন্স পড়তে গিয়ে আমরা অনেক ধরনের শব্দ বা শব্দগুচ্ছ শুনতে পারবো, বা আমি যখন ফিউচারে ক্লাস নেব সেইখানে ক্লাসগুলোর মধ্যে আমি অনেক ধরনের টার্ম উচ্চারণ করব, অনেক ধরনের শব্দ উচ্চারণ করব। তো সেগুলো যেন তোমাদের কাছে দুর্বোধ্য মনে না হয়, সেই জন্য অ্যানিম্যাল সায়েন্সের ডিপে ঢোকার আগে আমাদের অ্যানিম্যাল সায়েন্সের যে টার্মিনোলজিগুলো আছে সেই টার্মিনোলজিগুলো সম্পর্কে জানা উচিত, তাই কি না? হ্যাঁ, জানতে হবে। তাহলে সেই বিষয়ে আমাদের আজকের ক্লাস, কমন টার্মিনোলজি ইউজড ইন অ্যানিম্যাল সায়েন্স। ওকে, চলো আমরা শুরু করি। তো আমাদের আজকের ক্লাসের অবজেক্টিভস হচ্ছে যে আফটার কমপ্লিটিং দিস চ্যাপ্টার উই উইল বি এবল টু নো ডিফারেন্ট টার্মিনোলজি ইউজড ইন অ্যানিম্যাল সায়েন্স। সো নাও ready for the show and let's begin. চলো একটা জিনিস আমরা একটু থিঙ্কিং করি, কি যে এই ছবিটা দেখো তো, এই ছবিতে কি দেখা যাচ্ছে? এই ছবিতে একটা ফোন দেখা যাচ্ছে, একটা ল্যাপটপ দেখা যাচ্ছে, একটা এলসিডি আর এলইডি মনিটর দেখা যাচ্ছে। এই জিনিসগুলোকে যদি আমরা একটু ব্রডলি ভাবি, হ্যাঁ ব্রডলি ভাবলে এগুলাকে আমরা বলতে পারি কি একটা ইলেকট্রনিক ডিভাইস। ওকে, এই ইলেকট্রনিক ডিভাইসগুলোর মধ্যে ফোনের একটা কাজ, হ্যাঁ ল্যাপটপের এক ধরনের কাজ, মনিটরের এক ধরনের কাজ, বাট তারা তিনটাই হচ্ছে কি ইলেকট্রনিক ডিভাইস, বাট ফাংশনগত দিক থেকে তারা আলাদা, তাদের বৈশিষ্ট্য আলাদা। এখন আমি এই সকল ইলেকট্রনিক ডিভাইস থেকে মনে করো একটা ডিভাইস সিলেক্ট করলাম, সেটা হচ্ছে কি মোবাইল ফোন। ওকে, মোবাইল ফোন, হ্যাঁ সকল মোবাইল ফোনের কিছু ভেরিয়েশন থাকতে পারে, বাট প্রত্যেক মোবাইল ফোন দিয়েই কথা বলা যায়। দ্যাট মিনস
কথা বলা যায়, মেসেজিং করা যায়। দ্যাট মিন্স এটা হচ্ছে তাদের কমন বৈশিষ্ট্য, আর এই কমন বৈশিষ্ট্যর জন্যই এটা ল্যাপটপ থেকে আলাদা, মনিটর থেকে আলাদা। বুঝা গেল? এখন এই মোবাইল ফোন আবার অনেক রকমের হতে পারে, যেমন আমরা যেগুলো ফিচার ফোন বলি, স্মার্টফোন বলি। আবার যদি আমি ব্র্যান্ডের দিক থেকে যাই, স্যামসাং হতে পারে, অপ্পো হতে পারে, হ্যাঁ, সিম্ফনি হতে পারে, টেকনো হতে পারে, অনেক রকমের ফোন হতে পারে। যাই হোক, আপাতত আমরা মনে করলাম যে ইলেকট্রনিক ডিভাইসগুলোর মধ্যে থেকে আমরা একটা জিনিস সিলেক্ট করলাম, সেটা হচ্ছে মোবাইল ফোন। ওকে, এবার এই সকল মোবাইল ফোনের মধ্যে আমরা যদি ব্র্যান্ড ওয়াইজ যাই, এক একটা ব্র্যান্ড এক এক রকম, এক এক ব্র্যান্ড এক এক ধরনের ফ্যাসিলিটিস দেয়, এক এক ব্র্যান্ড এক এক রকমের বৈশিষ্ট্য বা এক এক ধরনের ফিচার আমাদের প্রোভাইড করে থাকে। মনে করো তাহলে আমি সেই সকল ব্র্যান্ড থেকে একটা ব্র্যান্ড সিলেক্ট করলাম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে স্যামসাং। এই স্যামসাং ব্র্যান্ডটার যে কিছু ফিচার থাকে সেগুলো হয়তো বা অপ্পোর থেকে আলাদা, সেটা হয়তো বা রিয়েলমি থেকে আলাদা, অথবা শাওমি থেকে আলাদা। ওকে, তাহলে আমি একটা ব্র্যান্ড সিলেক্ট করলাম। এখন এই ব্র্যান্ড সিলেক্ট করার পরেও আমার হাতে অপশন থেকে যায় আমি স্যামসাংয়ের ফোন কিনবো, বা সেটাকে আমি ফিচার ফোন কিনবো নাকি স্মার্টফোন কিনবো। কারণ আমরা অনেক সময় আমরা আমাদের উদ্দেশ্য অনুসারে কি করি, যে হ্যাঁ একটা ফোন দরকার যেটা অনেকক্ষণ চার্জ থাকবে, যে কোনো জায়গায় বের করা যাবে, রাফ ইউজ করা যাবে। তো সেই ক্ষেত্রে আমরা নর্মালি ফিচার ফোন কিনি, যেটাকে আমরা বাটন ফোন বলি। আবার যদি তোমার উদ্দেশ্য থাকে যে না তুমি নেট ব্রাউজিং করবা, সেই ক্ষেত্রে সেটা কি হতে পারে, তুমি একটা স্মার্টফোন নিতে পারো। তাহলে বলতে পারতেছি যে আমি যদি উদ্দেশ্য অনুসারে যাই, তাহলে উদ্দেশ্য অনুসারে আমার দুই রকমের ফোন হতে পারে, একটা হচ্ছে ফিচার ফোন বা বাটন ফোন, আর একটা হতে পারে কি স্মার্টফোন। বুঝা গেল? এটা আমার উদ্দেশ্য অনুসারে। তোমরা যদি এখন এই জিনিসটা বুঝে থাকো, তাহলে আমি সামনের দিকে আগাই। আমরা চলো এখন অ্যানিম্যাল সায়েন্সে চলে যাই। অ্যানিম্যাল সায়েন্সে যদি যাই, আমি যদি এই পৃথিবীতে যত ধরনের অ্যানিমেল আছে সেগুলোকে যদি আমি কল্পনা করি, বা সেগুলোকে যদি আমি ইলেকট্রনিক ডিভাইসের সাথে তুলনা করি, তাহলে সেটাকে আমি বলতে পারবো কি, যে এই যে ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে সকল অ্যানিমেল হচ্ছে কমন একটা জিনিস যাদের জীবন আছে। ওকে, এখন এই সকল অ্যানিমেল থেকে যদি আমি যে কোনো একটা অ্যানিমেলকে সিলেক্ট করি তাদের কমন বৈশিষ্ট্যের ভিত্তিতে, যেমন আমি যদি একটা ক্যাটেল সিলেক্ট করি, সকল ধরনের ক্যাটেলের বৈশিষ্ট্য একই রকম, কিন্তু সেটা গোট থেকে আলাদা, শিপ থেকে আলাদা, হর্স থেকে আলাদা। তাহলে এই যে কমন বৈশিষ্ট্যের ভিত্তিতে আমি যে একটা গ্রুপকে সিলেক্ট করলাম, সেটাকে আমি বলতে পারবো স্পিসিস। যখন আমরা ইলেকট্রনিক ডিভাইস থেকে মোবাইল ফোন সিলেক্ট করলাম তার বৈশিষ্ট্যের ভিত্তিতে, অনুরূপভাবে অ্যানিমেল থেকে যদি আমি সিলেক্ট করি কমন বৈশিষ্ট্যের ভিত্তিতে, সেটাকে বলবো আমি স্পিসিস। যেমন ক্যাটেল একটা স্পিসিস, গোট একটা স্পিসিস, শিপ একটা স্পিসিস, এটসেট্রা। এখন এই ক্যাটেলের মাঝখানেও কিন্তু বৈশিষ্ট্যের ভিত্তিতে আবার নানাভাবে ভাগ করা যায়। যেমন আমাদের দেশে অনেক রকমের গরু আছে, যেমন আমরা কিছুকে বলে থাকি দেশি গরু বা ইন্ডিজেনাস, তারপর হলিস্টাইন ফ্রিজিয়ান আছে, জার্সি আছে, শাহিওয়াল আছে, রেড সিন্ধি আছে। এগুলো কিন্তু প্রত্যেকটাই এক একটা ক্যাটেল। দ্যাট মিন্স এরা হচ্ছে একই স্পিসিস, বাট হলিস্টাইন ফ্রিজিয়ান থেকে জার্সি আলাদা, জার্সি থেকে আমাদের দেশি গরু আলাদা, দেশি গরু থেকে শাহিওয়াল গরু আলাদা। কারণ কি, তাদের মিল্ক প্রোডাকশন, মিট প্রোডাকশন, বডি কালার, সাইজ, এগুলোর ভিত্তিতে এদেরকে আবার ভাগ করা যায়। তাহলে এই যে এই সকলের ভিত্তিতে যদি আমি কোনো কিছু একটা সিলেক্ট করি এই স্পিসিসগুলোর মধ্য থেকে, সেটাকে আমি বলবো এক একটা ব্রিড। এটা কিসের মতো হলো, আমি সকল মোবাইল ফোন থেকে যখন একটা ব্র্যান্ড সিলেক্ট করলাম, সেই রকম এই স্পিসিস থেকে যখন আমি একটা অ্যানিমেল সিলেক্ট করব, সেটাকে বলবো আমি এটা একটা ব্রিড, যাদের কমন কিছু বৈশিষ্ট্য থাকবে এবং এই বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় পাস হতে থাকবে, সেটাকে আমি বলবো ব্রিড। এখন ব্রিডের পর আসে আরেকটা জিনিস, সেটা হচ্ছে তুমি ওই ব্রিডটা, দ্যাট মিন্স একটা গরু তুমি সিলেক্ট করবা বা একটা ক্যাটেল তুমি লালন পালন করবা, সেই ক্যাটেলটা তুমি কেন লালন পালন করবা, তোমার উদ্দেশ্য কী? সেই উদ্দেশ্যের ভিত্তিতে তুমি যদি সেই অ্যানিমেলটাকে ভাগ করো, তাহলে আমরা সেগুলোকে বলবো এক একটা টাইপ। যেমন আমরা উদ্দেশ্যের ভিত্তিতে বাটন ফোন বা স্মার্টফোন আলাদা করছিলাম। এখন আমি যদি ধরলাম আমি মুরগি পালন করব, তাহলে মুরগি আমি কিসের জন্য পালন করব? যদি মাংসের জন্য পালন করি তাহলে সেটা হবে মিট টাইপ, যদি ডিমের জন্য পালন করি সেটা হবে এক টাইপ। অনুরূপভাবে আমি একটা ক্যাটেল যদি মাংসের জন্য পালন করি সেটা হবে মিট টাইপ বা বিফ টাইপ,
যদি দুধের জন্য পালন করি সেটা হবে ডেইরি টাইপ। তার মানে এটা আমার উদ্দেশ্যের উপর ডিপেন্ড করতেছে। আশা করি যে তোমরা বিষয়টা রিয়েলাইজ করতে পারছো। ওকে, চলো সামনে আগাই। এখন এই তিনটা টার্মে আমরা একটু বিশদভাবে জানার চেষ্টা করব। দেখো ছবিতে কি দেখা যাচ্ছে, একটা লায়ন, একটা টাইগার। দ্যাট মিনস লায়ন ভার্সেস টাইগার। হ্যাঁ, all those are animals but they have some different characteristics. তাদের এমন কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলোর দ্বারা আমরা একটা সিংহকে একটা লায়ন একটা টাইগার থেকে আলাদা করতে পারি। সেটা হতে পারে তাদের বাহ্যিক গঠন, তাদের খাদ্যাভ্যাস, তাদের প্রজননের যে ক্যারেক্টার, তাদের পাওয়ার, প্রত্যেকটা জিনিসের ভিত্তিতে তাদেরকে আমরা আলাদা করতে পারি। আর এই কিছু মানে এই বৈশিষ্ট্যগুলোতে তারা আলাদা বলেই তারা আলাদা স্পিসিস। যদি তাদের বৈশিষ্ট্য একই রকম হতো তাহলে তারা একই স্পিসিস হতো। যেহেতু তাদের বৈশিষ্ট্য আলাদা, এই কারণে তারা আলাদা স্পিসিস। চলো আমরা স্পিসিসের ডেফিনেশনটা দেখি। এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস which have certain common characteristics that distinguish them from other group of animals. Within the species, the individuals are fertile, while in different species they are not. হ্যাঁ, যাদের স্পিসিস হচ্ছে একটা গ্রুপ অফ অ্যানিমেল যাদের কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলার দ্বারা তাদেরকে অন্য গ্রুপ থেকে আলাদা করা যায়। যেমন আমি যদি একটা হর্সের সাথে একটা ক্যাটেলের ডিফারেন্সিয়েশন করি তাহলে কী হবে যে ক্যাটেলগুলা একরকমের অনেকটা নিরীহ প্রজাতির, এটা একটা তাদের কমন বৈশিষ্ট্য। বাট হর্সের সাথে যদি আমি তুলনা করি, হর্স কিন্তু নিরীহ প্রজাতির হয় না, তারা অনেকটাই স্ট্রং অ্যান্ড স্ট্রাউট টাইপের হয়। সুতরাং এই যে কমন বৈশিষ্ট্যের ভিত্তিতে তারা আলাদা হয়ে গেল, এই কারণেই হর্স এবং ক্যাটেল আলাদা স্পিসিস। পরের যে কথাটা বলা হচ্ছে যে উইদিন দ্য স্পিসিস দে আর ফার্টাইল, হোয়েন ডিফারেন্ট স্পিসিস দে আর নন ফার্টাইল। মানে হচ্ছে কি যে আমি যদি একটা স্পিসিসের মধ্যেই একটা মেল এবং ফিমেলের মাঝখানে ব্রিডিং করাই, ক্রস করাই বা প্রজনন করাই, তাহলে যে আমি প্রথম জেনারেশন বা বাচ্চাটা যেটা পাবো সেটা ফার্টাইল হবে। যেমন একটা ক্যাটেলের সাথে একটা ক্যাটেলের যদি ক্রস করানো হয় তাহলে যে বাচ্চা পাওয়া যাবে সেটা হবে ফার্টাইল। বাট একটা ক্যাটেলের সাথে যদি আমি অন্য স্পিসিস, যেমন একটা ক্যাটেলের সাথে যদি আমি একটা গোটের ব্রিডিং করাই, সেই ক্ষেত্রে আমি যে বাচ্চা পাবো সেটা যদি বাচ্চা হয়ও সেটা ফার্টাইল হবে না, স্টেরাইল হবে। তার মানে আমরা যে প্রথম যে বাচ্চাটা পাবো বা প্রথম জেনারেশনের যে বাচ্চাটা পাবো তারা নিজেরা কখনো প্রজনন করতে পারবে না। এটাই হচ্ছে একটা স্পিসিস থেকে আরেকটা স্পিসিসের ডিফারেন্সিয়েশন বা প্রবলেম, যে একটা স্পিসিসের সাথে আরেকটা স্পিসিসের প্রজনন করাইলে যদিও বাচ্চা সার্ভাইভ করে সেটা কি করবে না, ব্রিডিং করবে না, দ্যাট মিনস স্টেরাইল হবে। ওকে, আমরা মনে করি স্পিসিসটা আমরা বুঝছি। তাহলে স্পিসিসের উদাহরণে যদি আমি চাই, ক্যাটেল, শিপ, গোট, চিকেন, ডাক, গোস, কোয়েল, টার্কি, প্রত্যেকটা আলাদা আলাদা স্পিসিস। ওকে, আমরা সামনে আগাই। দেখো ছবিটা দেখা যায়, এই ছবিটা দেখে মনে হচ্ছে যেটা কোনো আঁকা ছবি। হ্যাঁ, আঁকা ছবির মতো মনে হয়, কারণ এই ছবিটাতে যে অ্যানিমেল দেখা যাচ্ছে তার মাঝখানে লায়নেরও কিছু ক্যারেক্টার আছে এবং টাইগারেরও ক্যারেক্টার আছে। কিন্তু মজার বিষয় হলো যেটা কোনো আঁকা ছবি নয়, এটা রিয়েল একটা ছবি। তো এই ছবিগুলো কী মিন করে চলো আমরা সামনে একটু দেখি। তারপর আমরা বুঝতেছি যে এইটা লায়ন এবং টাইগারের একটা ক্রস। এই ছবিটা দেখো, এই ছবিটাও সেম, এর মাঝখানে লায়ন এবং টাইগারের বৈশিষ্ট্যগুলো দেখা যাচ্ছে। তাহলে এই অ্যানিমেলগুলো কি ফার্টাইল না নন ফার্টাইল, কি মনে হয়? চলো সামনে আগাই। এদেরকে একটাকে বলা হচ্ছে লাইগার, আরেকটাকে বলা হচ্ছে টাইগন। দ্যাট মিন্স লায়ন এবং টাইগারের ক্রস। তাহলে দুটোই যদি লায়ন এবং টাইগারের ক্রস হয়ে থাকে তাহলে নাম আলাদা কেন? হ্যাঁ, নাম আলাদা হওয়ার কারণ হচ্ছে যদি একটা মেল লায়নের সাথে ফিমেল লায়ন টাইগারের ক্রস করানো হয় তাহলে যেটা পাবো সেটা হবে লাইগার। আর একটা মেল টাইগারের সাথে ফিমেল লায়নের যদি ক্রস করানো হয় তাহলে আমরা যেটা পাবো সেটা হবে টাইগন। যেহেতু তারা ডিফারেন্ট স্পিসিস, মানে লায়ন একটা স্পিসিস, টাইগার একটা স্পিসিস, ডিফারেন্ট স্পিসিসের মধ্যে যেহেতু ক্রস করানো হয়েছে সেহেতু এই লাইগার এবং টাইগন এরা কখনো নিজেরা ব্রিডিং করতে পারবে না, এরা হবে স্টেরাইল, এদের বাচ্চা জন্মদানের
ক্ষমতা থাকবে না, কারণ তারা আলাদা স্পিসিস। বুঝা গেল? ওকে, চলো আমরা সামনে যাই। এবার আমরা আরেকটা জিনিস একটু শিখব। দেখো, ছবিতে দুটা কুকুর দেখা যাচ্ছে, অবভিয়াসলি দুটোই কুকুর, কিন্তু একটু জিনিস খেয়াল করো যে তারা কুকুর বুঝলাম, তারা একই স্পিসিস সেটাও বুঝলাম, তাদের মাঝখানে কমন কিছু বৈশিষ্ট্য আছে, অবভিয়াসলি আছে, সেটাও বুঝলাম, কিন্তু তারপরও তাদের মাঝখানে কিছু ডিফারেন্স আছে। দেখো, যে ডান পাশে যে কুকুরটা দেখছো সেটা দেখতে একরকম, বাম পাশেরটা দেখতে একরকম। এই ডান পাশের যে কুকুর, সেটার যদি আমরা বলি, সেটার জাতটার নাম বলা হয় বুলডগ, আর বাম পাশে যেটাকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে জার্মান শেফার্ড। ঠিক আছে? এই দুইটা আলাদা আলাদা কুকুর, এবং এদের এই যে চেহারাগত বৈশিষ্ট্য বলো বা এদের খাদ্যাভ্যাস বলো বা সাইজ বলো, কালার বলো, এগুলোর ভিত্তিতে এদেরকে আবার আলাদা করা হয়েছে। স্পিসিসের মাঝখানেও এদেরকে আবার আলাদা করা হয়েছে। স্পিসিসের মাঝখানে যখন আমরা কমন কিছু বৈশিষ্ট্যের মাধ্যমে বা কমন কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে যখন তাদেরকে আমরা আলাদা করব, সেইগুলোকে আমরা বলবো এক একটা ব্রিড বা এক একটা জাত। তাহলে চলো ব্রিডের সংজ্ঞাটা আমরা যদি একটু বলি, যে এ গ্রুপ অফ অ্যানিমালস রিলেটেড বাই ডিসেন্ট অ্যান্ড ইন্ডিভিজুয়ালস আর হোমোজেনাস ইন সার্টেন ডিস্টিংগুইশেবল ক্যারেক্টারিস্টিক্স হুইচ ডিফার ফ্রম ওয়ান টু আদার গ্রুপস অফ অ্যানিমালস। হ্যাঁ, তাদের কমন কিছু বৈশিষ্ট্য থাকবে যেগুলো বংশ পরম্পরায় পাস হতেই থাকবে। যদি ধরো প্যারেন্টের ছিল, তারপর তার ছেলে মেয়ের হয়েছে, তার ছেলে মেয়ের যে বৈশিষ্ট্যগুলো সেইগুলো আবার একই ধরনের বৈশিষ্ট্যগুলো তার ছেলে মেয়েতে পাস হবে। এরকম যদি হয়, সেই ক্ষেত্রে আমরা সেই গ্রুপটাকে, সেই অ্যানিমেলের গ্রুপটাকে আমরা বলবো এক একটা ব্রিড বা জাত। যেমন যে কুকুর, ডগ, ডগ হচ্ছে একটা স্পিসিস, বাট উইদিন ডগ স্পিসিস basis of different characteristics they are divided into bulldog or German shepherd etc. অনুরূপভাবে আমরা যদি গরুর ক্ষেত্রে যাই, হ্যাঁ, ক্যাটেল, এটা হচ্ছে একটা স্পিসিস, বাট বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে আমরা এদেরকে আবার বিভিন্ন ভাগে ভাগ করে ফেলি, যেগুলোকে আমি বলবো এক একটা ব্রিড। যেমন হলস্টাইন ফ্রিজিয়ান একটা ব্রিড, জার্সি একটা ব্রিড, শাহিওয়াল একটা ব্রিড, ওয়েস্ট ইন্ডিয়া একটা ব্রিড। বুঝে গেল? ওকে, আই হোপ তোমরা বুঝতে পারছো। চলো আমরা এবার আরেকটা ডেফিনেশন পড়ি। এখানে ছবিতে দেখা যাচ্ছে দুটা মুরগি, হ্যাঁ, দুটা চিকেন স্পিসিস অবভিয়াসলি, বাট দুটার চেহারাও আলাদা এবং সাইজও আলাদা। একটা আমরা দেখছি যে লেয়ার্স বলা হচ্ছে, আরেকটাকে বলা হচ্ছে ব্রয়লার। তার মানে লেয়ার যেটা, সেটা দেখতেছি আমরা যে এদের থেকে আমরা এগ পাই, আর ব্রয়লার যেটা বলতেছি সেটা হচ্ছে মূলত মাংস পাই। তার মানে আমরা যদি চিকেন রিয়ারিং করি এবং যদি আমরা আমাদের গোলটা সেট করি যে আমি মাংসের জন্য পালন করব না ডিমের জন্য পালন করব, তখন আমার উদ্দেশ্যর ভিত্তিতে এরা আলাদা হয়ে যাবে। যদি আমি মাংসের জন্য পালন করি সেটা হবে মিট টাইপ বা ব্রয়লার, আর যদি আমি ডিমের জন্য পালন করি সেটা হবে এগ টাইপ বা লেয়ার। তাহলে আমরা এখান থেকে টাইপের ডেফিনেশনটা পাচ্ছি, যে টাইপ, ইট ইজ এ কমনলি অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড দ্যাট কম্বাইন্স দোজ ক্যারেক্টারিস্টিক্স এসেনশিয়াল ইন অ্যাডপ্টিং অ্যান অ্যানিমাল ফর এ পার্টিকুলার পারপাস। অবভিয়াসলি একটা পার্টিকুলার পারপাসে আমরা যে অ্যানিমেলগুলোকে যখন রেয়ার করি, সেই পারপাসের ভিত্তিতে তাদেরকে আমরা বলবো টাইপ। যেমন মিল্ক টাইপ, মিট টাইপ, উল অর ওয়ার্ক টাইপ এটসেট্রা। এবং চিকেনের ক্ষেত্রে আমরা বললে মিট টাইপ অথবা এক টাইপ। আমরা তাহলে স্পিসিস, ব্রিড এবং টাইপ জিনিসটা বুঝলাম। চলো আমরা একটা ছবি দেখি এবং চেষ্টা করি এই ছবিতে কি কি স্পিসিস দেখা যাচ্ছে। ওকে, চলো আমরা একবার ট্রাই করি। যদি আমরা বাম পাশ থেকে শুরু করি, সেখানে আছে শিপ, তারপর আছে হর্স, তারপর আছে গোস, তারপর আছে গোট, তারপর আছে ডগ, ক্যাটেল, পিগ, চিকেন, ক্যাট, টার্কি, ডাক, এবং সব শেষে ছোট্ট একটা জিনিস যেটা চোখে পড়তেছে না, সেটা হচ্ছে র্যাট। সো এরা প্রত্যেকটাই আলাদা আলাদা স্পিসিস। এদের গঠনগত বৈশিষ্ট্য, খাদ্যাভ্যাস, সাইজ প্রত্যেকের আলাদা আলাদা, এই কারণে এক একটা আলাদা আলাদা স্পিসিস। ওকে, আমরা জানলাম স্পিসিস। চলো আমরা আরেকটুখানি দেখি যে এটা কোন স্পিসিস, ক্যাটেল। এটা কোন স্পিসিস, গোট। এটা অবভিয়াসলি শিপ, ব্ল্যাক শিপ। ওকে, তারপর এটা হচ্ছে পিগ। তার মানে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা স্পিসিস, কারণ তাদের বৈশিষ্ট্য আলাদা।
এবং আমরা যদি আরেকটু রিমাইন্ড করি যে আমি যদি ক্যাটেলের সাথে ক্যাটেলের ব্রিডিং করাই তাহলে যেটা পাবো সেটা হবে ফার্টাইল, বাট ক্যাটেলের সাথে যদি আমি পিগের আর্টিফিশিয়ালি বা আমি সেটা ল্যাবরেটরিতেও যদি আমি ক্রস করাই, সেটা যে বাচ্চা দেবে সেটা হবে ইনফার্টাইল, কারণ তারা আলাদা স্পিসিস। ওকে, চলো আমরা এবার আরও কিছু জেনারেল টার্মিনোলজি শিখি। এই সাইনটা আমরা অহরহই দেখে থাকি। এই সাইনটাকে আমরা কি বলি বা এই সাইনটা দ্বারা কি বোঝায়? পারতেছো না? আমার মনে হয় অনেকেই পারবা। সেটা হচ্ছে, তারপর আমরা আরেকটা সাইন দেখি। এই সাইনটা আমরা কমনলি দেখে থাকি, অনেকে জানিও। হ্যাঁ, উপরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলে থাকি মেল সাইন, নিচে যেটা সেটা দ্বারা হচ্ছে ফিমেল সাইন। আমরা মেলকে বুঝাইতে উপরের সাইনটা ইউজ করি এবং ফিমেল বুঝাইতে নিচের সাইনটা ইউজ করি। ওকে, তো আমরা যখন জেনেটিক্স পড়বো বা অ্যানিমেল সায়েন্স পড়ি বা যেটা পড়ি, আমরা তোমরা যখন প্ল্যান্ট পড়বা, প্ল্যান্ট ব্রিডিং, তখনও এই জিনিসগুলো দেখবা যে মেল সাইন যেটা, মেল সাইনটাকে আমরা পুরুষ বুঝাই, অনেক বাবা বুঝাই। তো যখন আমরা এটাকে মেল বলবো বা বাবা বলবো বা ফাদার বলবো, তো সেই ক্ষেত্রে এটাকে সায়েন্টিফিক্যালি অনেক সময় বলা হয়ে থাকে সায়ার। ফাদার অথবা মেল যে প্যারেন্ট তাকে বলা হয় সায়ার, আর ফিমেল যে প্যারেন্ট থাকে সেই ফিমেল প্যারেন্টকে বলা হয় মাদার অর ড্যাম। ওকে, তাহলে মেল প্যারেন্ট অর ফাদার হবে হচ্ছে সায়ার, আর ফিমেল প্যারেন্ট অর মাদার হবে হচ্ছে ড্যাম। যেমন আমি যদি এখন সেই আগের ছবিটায় লাইগারের কথা বলি, লাইগারের ক্ষেত্রে তাহলে সায়ার ছিল হচ্ছে লায়ন এবং ড্যাম ছিল হচ্ছে টাইগার। দ্যাটস ওয়াই দ্যাট ইজ লাইগার। আশা করি তোমরা ড্যাম এবং সায়ার জিনিসটা বুঝছো। এবার আমরা নতুন কিছু টার্ম শিখবো একসাথে। এই যে ছবিটা যে আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটাতে একটা প্রসেস দেখানো হয়েছে যে ওভারি থেকে একটা ওভা ম্যাচিউরড হয়ে ওভুলেশন হলো। ওভুলেশন হওয়ার পর স্পার্মের সাথে যখন মিলিত হয় তখন তাকে আমরা বলতেছি ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনের পর এই স্পার্ম এবং ওভা মিলে যে জিনিসটা তৈরি হয় তাকে বলা হয় হচ্ছে জাইগোট। এই জাইগোটটা পরবর্তীতে সেল ডিভিশনের মাধ্যমে 2টা 4টা 8টা 16টা 32টা 64টা এমন করে বাড়তে বাড়তে এক পর্যায়ে গিয়ে তৈরি হয় মরুলা। সেই মরুলা থেকে তৈরি হয় হচ্ছে ব্লাস্টোসিস্ট। এই ব্লাস্টোসিস্টটা পরবর্তীতে মায়ের বডিতে ইউটেরাসের, যেটা আমরা জরায়ু বলি, সেই ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে অ্যাটাচ হয়। কেন অ্যাটাচ হয়? যে অ্যাটাচ না হলে বেবি ডেভেলপমেন্টের জন্য যে নিউট্রিশনের দরকার হয় সেই নিউট্রিশনটা মায়ের বডি থেকে নিতে পারবে না, এবং অ্যাটাচমেন্টের সাথে সাথে সেই বেবি ডেভেলপমেন্টের জন্য নিউট্রিশন দরকার সেটা মায়ের বডি থেকে বেবি নিতে পারে, এই জন্যই অ্যাটাচমেন্ট হয়। এই অ্যাটাচমেন্টটাকে বলা হচ্ছে ইমপ্ল্যান্টেশন। এবং এই ইমপ্ল্যান্টেশনের পরই আমরা বলে থাকি যে একটা অ্যানিমেল বা একজন মানুষ কি করলো, কনসিভ করলো, বেবি ধারণ করলো তার বডিতে, যেটাকে আমরা বলে থাকি কনসেপশন। যদি ইমপ্ল্যান্টেশন না হয় তাহলে আমরা বলতে পারবো না কনসিভ হয়েছে। ওকে, তাহলে কনসেপশন। এখন এই যে কনসেপশন থেকে শুরু করে বাচ্চা ডেলিভারির আগ পর্যন্ত বা পার্চুরেশন পর্যন্ত মাঝখানের যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটাকে আমরা বলি জেস্টেশন। যে কন্ডিশনটা, জেস্টেশন কন্ডিশনটা হচ্ছে কিছু যে বাচ্চাটাকে বহন করা, গর্ভে ধারণ করা, সেটা হচ্ছে জেস্টেশন। এবং ইমপ্ল্যান্টেশন থেকে শুরু করে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত যে সময়টা যায় সেই সময়টাকে আমরা বলে থাকি জেস্টেশন পিরিয়ড। এইটা হিউম্যানের ক্ষেত্রে একরকম, ক্যাটেলের ক্ষেত্রে একরকম, গোটের ক্ষেত্রে একরকম, শিপের ক্ষেত্রে একরকম। প্রত্যেকটা অ্যানিমেলে এই জেস্টেশন পিরিয়ডটা আলাদা আলাদা হয়। ওকে, চলো আরেকটা যে পার্চুরেশনটা হচ্ছে কি, কিছুই না, পার্চুরেশন ইজ দ্য অ্যাক্ট অফ গিভিং বার্থ। হ্যাঁ, আমরা মানুষের ক্ষেত্রে যেটাকে বলি ডেলিভারি, মানে বাচ্চা হওয়ার যে প্রসেস সেটাকে আমরা ডেলিভারি বলি। তো অ্যানিমেলের ক্ষেত্রে অনেক সময় আমরা এই শব্দটাকে পার্চুরেশন ইউজ করে থাকি। যে একটা ক্যাটেল যখন বাচ্চা দিবে সেটাকে আমরা বলবো পার্চুরেশন, একটা গোট যখন বাচ্চা দিবে সেটাকে বলবো আমরা পার্চুরেশন।
সেই জিনিসটাকে বলা হচ্ছে পার্চুরেশন, অ্যাক্ট অফ গিভিং বার্থ। এখন চলো আমরা দেখি যে বিভিন্ন অ্যানিমেলের জেস্টেশন পিরিয়ড কীরকম, জেস্টেশন পিরিয়ড অফ ডিফারেন্ট অ্যানিমেলস। তো আমরা একটা একটা করে দেখি। সেটা হচ্ছে কি, যে ক্যাটেলের ক্ষেত্রে যদি আমি বলি সেটা হচ্ছে 280 থেকে 291 দিন। প্রশ্ন আসতে পারে, স্যার এরকম রেঞ্জ কেন? হ্যাঁ, অবভিয়াসলি রেঞ্জ, কারণ হচ্ছে এটা সবসময় একজ্যাক্ট হয় না। কোনো অ্যানিমেলের ক্ষেত্রে 280 হতে পারে, একদিন 2 দিন বেশি হতে পারে, কোনো অ্যানিমেলের জন্য 291 হতে পারে। তবে অন অ্যান অ্যাভারেজ এই 280 থেকে 291 দিনের মধ্যেই নর্মালি পার্চুরেশনটা হয়ে থাকে, বা এর মধ্যেই ক্যাটেল বাচ্চা দিয়ে থাকে। তো হর্সের ক্ষেত্রে সেই রেঞ্জটা হচ্ছে 330 থেকে 345। পিগের ক্ষেত্রে হচ্ছে 112 থেকে 120। শিপ এবং গোট, হ্যাঁ, এদের অন অ্যান অ্যাভারেজ সেম, এটা হচ্ছে 144 থেকে 150। ওকে, আমরা যদি মাসের হিসেবে যাই প্রায় 5 মাসের মতো। ডগের ক্ষেত্রে সেটা হচ্ছে 56 থেকে 68 দিন। র্যাবিটের ক্ষেত্রে দেখো 30 থেকে 35 দিন। তার মানে আমরা এই যে এতগুলো অ্যানিমেল দেখলাম, তার মাঝখানে সবচাইতে কম জেস্টেশন পিরিয়ড হচ্ছে র্যাবিটের, এবং ক্যাটেরটা প্রায় রোগের মতো 59 থেকে 68 দিন। এখন এই জেস্টেশন পিরিয়ড তোমরা যখন পড়বা, আমি আশা করি এখান থেকে বিশেষ করে ক্যাটেল, শিপ, গোট, তারপর হচ্ছে হর্স, যেগুলো কমনলি আমার আশপাশে আমরা দেখি, এগুলো যেন কখনোই ভুলে না যাও। এবং জেস্টেশন পিরিয়ডটা কেন দরকার, বা এই জেস্টেশন পিরিয়ডটা যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের সুবিধা কী? সুবিধাটা হচ্ছে, তুমি যদি কখনো একটা ফার্ম করো, বা তুমি যদি কোনো একটা ফার্মের ম্যানেজার নিযুক্ত হও, তাহলে সেইখানে তোমার ম্যানেজমেন্টটা দেখতে হবে। এবং অ্যানিম্যাল ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে প্রেগনেন্ট অ্যানিমেলের ম্যানেজমেন্ট এবং সদ্যজাত বাচ্চা, যেটাকে আমরা ক্যাটেলের ক্ষেত্রে কাফ বলি, তো সদ্যজাত বেবিটার যে ম্যানেজমেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা বেবির যত্ন আত্মের উপর নির্ভর করে সেই বেবিটা বা সেই ক্যাটেলটা বা সেই গোটটা ফিউচারে কেমন প্রোডাকশন দিবে। তো এই বেবি এবং প্রেগনেন্ট অ্যানিমেলের যত্ন নিতে হলে বিশেষ করে যতটা বেশি নিতে হয় যখন বাচ্চা দিবে অবস্থা। তো তোমার যদি জানা থাকে কোন অ্যানিমেলের জেস্টেশন পিরিয়ড কত এবং কখন থেকে যত্ন শুরু করতে হবে, তো জেস্টেশন পিরিয়ড জানা থাকলে তুমি বুঝতে পারবে যে তার মানে বাচ্চা হওয়ার সময়টা ঘনায় আসছে কিনা, এবং যখন সময়টা ঘনায় আসবে তখন খুব সুন্দরভাবে তাদের যত্ন নিতে হবে। কারণ জেস্টেশন পিরিয়ডটা আমাদের আয়ত্ত থাকা উচিত। ওকে, এবার একটা জিনিস আমরা দেখি, এখানে একটা ছবি দেখা যাচ্ছে। তো ছবির শুরুতে লেখা হচ্ছে কাভিং। কাভিং কিছুই না, আমরা কিছুক্ষণ আগে যে পার্চুরেশন শব্দটা বললাম, কাভিং হচ্ছে সেটাই, যে অ্যাক্ট অফ গিভিং বার্থ। বাট কাভিং কার ক্ষেত্রে বলবো আমরা? কাভিংটা নর্মালি বলা হয় হচ্ছে ক্যাটেলের ক্ষেত্রে। ক্যাটেলের বাচ্চাকে বলা হয় কাফ, এবং সে বাচ্চা দেওয়ার প্রসেসকে আমরা কাভিং বলে থাকি। ওকে, কাভিংয়ের পর আমরা একটা শব্দ দেখতেছি, ল্যাকটেশন। ওকে, তার মানে বাচ্চা দিল, ল্যাকটেশন। ওকে, ল্যাকটেশন মানে কি? সহজ কথায় আমি যদি বলি, ল্যাকটেশন মানে একটা ক্যাটেল বা একটা অ্যানিমেল বাচ্চা দেওয়ার পর যখন থেকে দুধ দেওয়া শুরু করে, এবং যে পিরিয়ডটাতে আমরা দুধ দুহাই মূলত অ্যানিমেল থেকে, সেইটাকে আমরা বলতেছি ল্যাকটেশন, এবং সেই সময়টুকুকে বলা হচ্ছে ল্যাকটেশন অর ল্যাকটেটিং পিরিয়ড। তারপরে দেখো লেখা আছে হল্টিং অফ মিল্ক রিমুভাল, মানে হচ্ছে কি, যে দুধ দিতেছে একটা সময় কি আমরা দুধ দেওয়াটা বা দুধ দুহানোটা বন্ধ করে দেব। হল্টিং অফ মিল্ক রিমুভাল, এটা দরকার। কেন দরকার আমি পরে ব্যাখ্যা করছি। আগে দেখি যে এই মিল্ক রিমুভাল আমি যখন বন্ধ করে দিব, তারপর থেকে যে পিরিয়ডটা শুরু হবে সেটাকে বলা হবে ড্রাই পিরিয়ড। ড্রাই কেমন একটা শুকনা ভাব নামের মধ্যে আছে। হ্যাঁ, ড্রাই পিরিয়ড মানে হচ্ছে নন ল্যাকটেটিং পিরিয়ড। এই সময়টাতে আমরা অ্যানিমেল থেকে দুধ দুহাবো না। এবং এটা কতদিন পর্যন্ত কন্টিনিউ করব? নেক্সট কাভিং পর্যন্ত, পরেরবার বাছুর দেওয়ার আগ পর্যন্ত আমরা কি করব? এই মিল্ক রিমুভালটা বন্ধ রাখবো। এই সময়টাকে আমি বলবো ড্রাই পিরিয়ড। তাহলে আমরা বুঝলাম ল্যাকটেশন পিরিয়ড কাকে বলে এবং ড্রাই পিরিয়ড কাকে বলে। এখন এই কাজটা আমরা কেন করে থাকি, এক কথায় যদি আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যে টু এনশিওর হাই মিল্ক প্রোডাকশন। হ্যাঁ, আমরা অ্যানিমেল থেকে যে মিল্ক পাই, সেই মিল্কের প্রোডাকশনটাকে যদি আমরা বাড়াইতে চাই, তাহলে আমাদের এই প্রসেসটাকে ফলো করতে হবে। দ্যাট মিন্স আমরা একটা সময় দুধ দোহাবো এবং একটা নির্দিষ্ট সময় দুধ দোহানো বন্ধ রাখবো। চলো
আমরা আরেকটু ভালো করে দেখি। তাহলে এখান থেকে আমরা শিখলাম কি ল্যাকটেশন পিরিয়ড কি, ড্রাই পিরিয়ড কি এবং কাভিং ইন্টারভাল। ওকে, আমি কাভিং ইন্টারভালটা বলি নাই। দেখো আমরা ছবিতে দেখতেছি যে ফার্স্টে একটা কাভিং, লাস্টে একটা কাভিং, এই দুইটা কাভিংয়ের মাঝখানের যে টাইমটা সেটাকে বলা হয় কাভিং ইন্টারভাল। ওকে, আমরা এখন দেখবো একটা ডেইরি কাউ সাইকেল। হ্যাঁ, আমরা এই যে ফার্মিং করি, বিশেষ করে ডেইরি ক্যাটেল, একটা ডেইরি কাউয়ের বা একটা ডেইরি ক্যাটেলের লাইফ সাইকেল যদি আমরা একটুখানি বলি যে বছরের পর বছর তারা কীভাবে দিনগুলা পার করতেছে। দেখো শুরুতে বলা হচ্ছে কনসেপশন হলো, কনসেপশনের পর থেকে বার্থ, গিভিং বার্থ, এর মাঝখানের যে সময়টা সেটাই তো আমরা বললাম জেস্টেশন পিরিয়ড। তার মানে একটা ডেইরি কাউয়ের সাইকেলে দেখা যাচ্ছে যে একটা কাউয়ের জেস্টেশন পিরিয়ড এখানে বলা হচ্ছে 283। হ্যাঁ, আমরা পড়ছিলাম 280 থেকে 91, তাহলে 283 দিন। 283 দিন পর যখন সে বাছুর দিল, বাছুর দেওয়ার পর থেকে সে কী দেওয়া শুরু করবে? দুধ দেওয়া শুরু করবে, বা আমরা দুধ দোহানো শুরু করব। সেই সময়টা কেমন হবে? অন অ্যান অ্যাভারেজ অর অ্যাবাউট 10 মান্থস, 10 মাসের মতো। এবং একটা সময় গিয়ে আমরা দুধ দোহানো বন্ধ করব। তারপর থেকে যে সময়টা শুরু হবে সেটা হচ্ছে ড্রাই পিরিয়ড, এবং এই ড্রাই পিরিয়ডটা কত হতে পারে? অন অ্যান অ্যাভারেজ অর অ্যারাউন্ড 2 মাস। এবং এইভাবে আবার সে কনসিভ করবে, আবার বাছুর দেবে, এইভাবে চলতে থাকবে। এটা হচ্ছে একটা ডেইরি কাউ সাইকেল। এখন আমরা যদি আরও একটু স্পেসিফিক করে দেখতে চাই যে এই রিপ্রোডাক্টিভ সাইকেল বা ল্যাকটেশন সাইকেলটা কীরকম, দেখো যে রিপ্রোডাক্টিভ সাইকেলের নিচে যে যে ছবিটা বা গ্রাফটা দেখতে পাচ্ছ, এখানে বলা হচ্ছে কাভিংয়ের পরপর নন প্রেগনেন্ট থাকতে পারে কি অন অ্যান অ্যাভারেজ 82 ডেজ। তারপর হচ্ছে তার প্রেগনেন্ট পিরিয়ড বা যেটা আমরা জেস্টেশন পিরিয়ড বলতেছি সেটা প্রায় 283 দিন, এবং তারপর পরই সে আবার বাছুর দেবে। এই নন প্রেগনেন্ট পিরিয়ডটা 82 দিন মানে কি বোঝাচ্ছে বুঝছো? যে বাছুর দিল, বাছুর দেওয়ার পর সে 82 দিনের মধ্যে আবার নতুন করে কনসিভ করবে। তারপরে আসো ল্যাকটেশন সাইকেলটা একটু দেখো, যে ল্যাকটেশন সাইকেল আমরা অলরেডি পড়ে ফেলছি যে ল্যাকটেটিং পিরিয়ডটা হবে নর্মালি অ্যারাউন্ড 10 মান্থস, মানে হচ্ছে প্রায় 300 দিনের মতো। এতে এখানে যদি আমরা আরেকটু স্পেসিফিক করে বলি সেটা হচ্ছে 305 দিন আমরা দুধ দোহাবো, দ্যাট মিনস ল্যাকটেশন পিরিয়ড। এবং আমার ড্রাই পিরিয়ড বা মিল্ক রিমুভাল বন্ধ রাখবো কতদিন? 60 দিন, যেটাকে আমরা বলতেছি ড্রাই পিরিয়ড। এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ধরা হয়ে থাকে। এবার আসো লাস্টের যে গ্রাফটাতে দেখো কি দেখানো হচ্ছে, যে মিল্ক পাউন্ড পার ডে, ল্যাকটেশন কার্ভ, আর এখানে দেখতেছি ডেজ পোস্টপার্টাম। এই ডেজ পোস্টপার্টাম বলতে বোঝা যে বাছুর দেওয়ার পর থেকে যে সময়টা সেটাকে বলা হয় পোস্টপার্টাম। তো আমরা মানে এখানে হচ্ছে যে সময়ের সাথে সাথে মিল্ক প্রোডাকশন কেমন থাকে একটা ক্যাটেলের, একটা ডেইরি ক্যাটেলের, সেটাই বোঝানো হয়েছে ল্যাকটেশন কার্ভ দ্বারা। তোমরা যদি দেখো শুরু থেকে যে এখানে 30তম দিন, 60তম দিন, 90তম দিন, এই 60তম এবং 90তম দিনের মাঝখানে এসে দেখো যে শুরুতে মিল্ক প্রোডাকশন একটু কম থাকলেও 60 থেকে 90তম দিনের দিকে এসে সেই ক্যাটেলের মিল্ক প্রোডাকশনটা আস্তে আস্তে একদম সর্বোচ্চ হচ্ছে, এবং তারপর আস্তে আস্তে মিল্ক প্রোডাকশনটা কমতে থাকে। এটা আমরা জানি যে বাছুর দিল, বাছুর দেওয়ার পর একটু মিল্ক প্রোডাকশন কম থাকে, তারপর আস্তে আস্তে গরুর মিল্ক প্রোডাকশন বাড়ে, এবং বাছুর যত বড় হইতে থাকে, দিন যত যাইতে থাকে, তত মিল্ক প্রোডাকশন কমতে থাকে। এবং আমরা বলতেছি যে 305তম দিনে এসে আমরা টোটালি অফ করে দিব দুধ দোহানো। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার, আমার গরু যদি ওই সময় এসেও যদি 1 লিটার 1.5 লিটার করে দুধ দেয়, আমি সেটা দোহাবো না? হ্যাঁ, এইখানেই প্রশ্নটা। তখনও যদি তোমার কাছে মনে হয় যে না, গরু তো আমার 1 লিটার 1.5 লিটার করে দুধ দিচ্ছে, তারপরও দুধটা দোহানো যাবে না। এবং এটাই হচ্ছে নিয়ম। আমরা যদি চাই সেই ড্রাই পিরিয়ডটা মেনটেন করতে, তাহলে আমাকে মিল্ক যে রিমুভাল সেটা বন্ধ করে দিতে হবে। কততম দিনে গিয়ে? 305তম দিনে গিয়ে। এবং 305তম দিনের পর বাকি যে 2 মাস, সেই 2 মাস আমরা ড্রাই পিরিয়ড মেনটেন করব। তো এই ল্যাকটেশন কার্ভে সেটাই দেখানো হয়েছে। ওকে, তাহলে মনে হয় সবার মনে একটা প্রশ্ন জাগছে যে স্যার, এই ড্রাই পিরিয়ডটা কেন জরুরি? হোয়াই ড্রাই পিরিয়ড ইজ মাস্ট নিডেড? হ্যাঁ, একটা অ্যানিমেল বা একটা ডেইরি ক্যাটেলের ক্ষেত্রে ড্রাই পিরিয়ড, এই 60 দিন ড্রাই পিরিয়ড মেনটেন করাটা কেন জরুরি? তার আগে আমি একটু বলি, ধরো তোমরা যে বছরে 3টা টার্ম করো, হ্যাঁ, এই 3টা টার্মের মাঝখানে তোমাদের টার্ম ব্রেক থাকে, কখনো 10 দিন, 12 দিন, 15 দিন, 20 দিন। এই টার্ম ব্রেকটা কেন দেওয়া হয় বলো তো?
এই টার্ম ব্রেকটা দেওয়া হয় একটা টার্ম করার পর তোমরা যে এক্সস্টেড হয়ে যাও বা তোমরা যতটুকু টায়ার্ড হয়ে যাও, সেই টায়ার্ডনেসটা কাটানোর জন্য একটু রিফ্রেশ হওয়ার জন্য কিন্তু এই টার্ম ব্রেকটা দেওয়া হয়, যে একটু রিফ্রেশ হয়ে রিএনার্জাইজ হওয়া, নতুন করে শক্তি সঞ্চয় করা, পরবর্তী টার্মের জন্য একটু রিল্যাক্স মোডে শুরু করা। এই জন্যই কিন্তু পিরিয়ডটা দেওয়া হয়, এই টার্ম যে ব্রেকটা দেওয়া হয়। অনুরূপভাবে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই হ্যাঁ এরকম যদি একটা বিরতি থাকে তাহলে নতুনভাবে নতুন উদ্যমে শুরু করা যায়। ঠিক এইখানেও এই কাজটাই করা হয়। কেন? দেখো ছবিটা একটু দেখো। ছবিতে দেখা যাচ্ছে একটা সাইকেল, সেই সাইকেলের মধ্যে আমরা দেখতেছি এক জায়গায় ল্যাকটেশন, ইনভলিউশন, স্টেডি স্টেট, কোলেস্ট্রাম ফরমেশন। হ্যাঁ, আমি যদি সহজ বাংলায় বলি, আমরা জানি ক্যাটেল এটা হচ্ছে একটা ম্যামালস, দ্যাট মিনস যে সকল এনিমেলের ম্যামারি গ্ল্যান্ড আছে। এখন এই দুধটা তৈরি হয় কোথা থেকে? ম্যামারি গ্ল্যান্ড থেকে। আমরা জানি গ্ল্যান্ড কি দিয়ে তৈরি হয়? গ্ল্যান্ড বা গ্রন্থি তৈরি হয় নানান ধরনের সেল দিয়ে। হ্যাঁ, এই মেমারি গ্ল্যান্ডের মাঝখানে অনেক অনেক সেল আছে, যে সেলগুলো থেকে মিল্ক প্রোডাকশন হয়, এগুলোকে আমরা মিল্ক অ্যালভিউলি বলে থাকি। এখন দেখো যে যখন আমাদের একটা ক্যাটেল বাচ্চা দেয় এবং ল্যাকটেশনের শুরুর দিকে এই যে মিল্ক অ্যালভিউলি যে সেলগুলা, সেগুলো সংখ্যায় অনেক বেশি থাকে, এবং যখন এই সংখ্যাটা সর্বোচ্চ থাকে তখনই মিল্ক প্রোডাকশন সর্বোচ্চ থাকে, এবং সংখ্যা আস্তে আস্তে কি হতে থাকে দেখো, যে আস্তে আস্তে কমতে থাকে, এবং ল্যাকটেশনের 300-400তম দিনের পর পর দেখো যে সেলগুলো এক সময় বলা যায় যে একদম নাই হয়ে যায়, বা সেলগুলো ওল্ড হয়ে যায়, এবং এক সময় সেলগুলো ডেড হয়ে যায়। এখন এই যে সেলগুলো ডেড হয়ে গেল, তুমি যদি এই মিল্ক দুহানোটা বা দুধ দুহানোটা কন্টিনিউ করতে থাকো, এই সেলগুলা আবার রিজেনারেট করতে ভালো সময় পায় না বা ভালো কন্ডিশন পায় না। এই সেলগুলোকে রিজেনারেট করার জন্য আমরা যদি এই 60 দিন একটা ইন্টারভাল দিই বা ড্রাই পিরিয়ড দিই, সেই ক্ষেত্রে এই সেলগুলো খুব ভালোভাবে রিজেনারেট করতে পারে, এবং পরবর্তী কাভিংয়ের পর থেকে আমরা নতুন যে ল্যাকটেশন পাবো, সেই নতুন ল্যাকটেশন পিরিয়ডে আমরা তুলনামূলক বেশি মিল্ক প্রোডাকশন আশা করতে পারি। তো প্রশ্ন করতে পারো, স্যার আমরা তো আমাদের খামারিরা বা আমাদের যারা কৃষক আছে তারা তো এই ড্রাই পিরিয়ড মেনটেন করেই না, তারপরেও তো মিল্ক প্রোডাকশন থাকে। হ্যাঁ, আমি তো বলতেছি যে মিল্ক প্রোডাকশন থাকবে, বাট যদি আমরা এই 60 দিনের ড্রাই পিরিয়ডটা মেনটেন করি, তাহলে এই মিল্ক প্রোডাকশনটা তুলনামূলক বেশি হবে। যেখানে মিল্ক প্রোডাকশন 2 লিটার ছিল, সেটাও 2.5 লিটার, 2.5 লিটার 3 লিটার বা 3.5 লিটার হতে পারে, যদি আমরা এই ড্রাই পিরিয়ডটা মেনটেন করি। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এবং এই যে নতুন তথ্যটা আমরা জানলাম, এটা আমরা ফিউচারে যদি কখনো নিজেরা ফার্মিং করি সেখানে অ্যাপ্লাই করব, এবং আমাদের আশপাশে আমরা যাদেরকে দেখি যারা ফার্মিং করেন এবং যারা এই ড্রাই পিরিয়ড এটা মেনটেন করেন না, আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব যেন তারা এটা নিজেদের ফার্মে অ্যাপ্লাই করেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই, আমরা বাকিটুকু কন্টিনিউ করব নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।